চন্দননগর নামে সুন্দর একটি ছোট্ট গ্রাম ছিল, কিন্তু সেই গ্রামে ঘনিয়ে এসেছিল এক ভয়ঙ্কর মহামারী, যার জন্য জমিতে ফসল ভালো মতো আর ফলছিল না। মানুষ অসুস্থ হয়ে পড়ছিল, একের পর এক মানুষ সব প্রাণ দিতে বসেছিল। শুনেছো বিমলের মা, কি অবস্থা গোটা গ্রামের! মহামারীতে ছেয়ে গেছে আমাদের এই সুন্দর গ্রামটি। চারিদিকে শুধু হাহাকার, গ্রামে ফসল ফলছে না ঠিক মতো, আমরা খাবো কি? আর জমিতে ফসল কি করে ফলাতে পারবো? কি করে যে কি হবে আর ভেবে আর কুল কিনারা পাচ্ছি না। শুনে মাথায় বাজ পড়ছে, শুধু কি করে যে চলবে আমাদের। গ্রামের যা মহামারীর অবস্থা, এই অবস্থায় মনে হয় না কোনো মানুষ এখানে বেঁচে থাকতে পারবে। তাই তোমাদের জমিদার হিসেবে আমার যা কর্তব্য বলে আমার মনে হলো, জমিতে যে পরিমাণ বিষক্রিয়া দেখা গেছে, তার জন্য মনে হয় না ওই জমিতে আর নতুন করে ফসল ফলানো যাবে। তাই বেঁচে থাকতে হলে মনে হয় গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়াটাই ভালো। তাই কিছু টাকা দিয়ে আমি তোমাদের সাহায্য করতে চাই, যা নিয়ে তোমরা শহরে যেতে পারবে। রতন তখন গভীর চিন্তায় আচ্ছন্ন। মহামারীর জন্য জমিতে আর সে ফসল ফলাতে পারবে না। খাবে কি, দিন চলবে কিভাবে? জমিদারের দেওয়া টাকা দিয়ে তো সারাটা জীবন চলতে পারে না। তার জন্য তাকে কাজ করে খেতে হবে, কিছু তো করতে হবে, কিন্তু কি করবে সে ভেবে আর পায় না। এই দুর্দশার সময় কি করব বুঝতে আর পারছি না। কিচ্ছু ভালো লাগছে না, কি যে করি। এই গ্রামে থেকে তো আর মনে হয় বেঁচে তো আর থাকতে পারবো না। বাঁচার জন্য তো কোনো উপায় বের করতে হবে। এই মহামারীর কবলে আস্তে আস্তে গোটা গ্রাম শেষ হয়ে যাচ্ছে। গ্রামে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবাই যে কি বলা বলি করছে যে মহামারী মহামারী, জমিতে কি বিষ দেখা গেছে গো, কিছুই তো বুঝতে পারছি না। কি বিষের জন্য, কি খাবার খেয়ে, কি ফসলের কি হয়েছে? হ্যাঁ, সবাই বলছে আর বাঁচবে না কেউ, এই গ্রামে কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। কি বিষক্রিয়া হয়েছে গ্রামের জমিতে, যার জন্য ফসল ফলানো বন্ধ হয়ে গেছে। সব শুনে আর ভালো লাগছে না। কোথায় যাব আমরা? এই গ্রামে না থাকলে কোথায় থাকবো? ভিটে মাটি ছেড়ে কোথায় আর আমাদের যাওয়ার জায়গা আছে? কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের ছোট্ট মেয়ে আছে, মেয়েটাকে নিয়েই বা আমরা কোথায় যাব? আমাদের কি আছে? অত চিন্তা করো না, চিন্তা করলে কোনো উপায় বের হবে না। শোনো আমি কি বলি, যখন এরকম একটা দুঃসময় এসেছে, আমরা বরং শহরে চলে যাই। শহরে গিয়ে কিছু একটা ব্যবস্থা তো করা যাবে। জমিদার বাবু কিছু টাকা আমাকে দিয়েছে, সেই টাকা নিয়েই না হয় শহরে যাওয়া যাবে। আহা, শহরে গিয়ে তো দিনমজুরের হব নেই। গায়ে গতরে খেটে কিছু না কিছু তো দুবেলা দুমুঠো পান্তা ভাত তো জোগাড় করতে পারবো, তো অত চিন্তা কিসের। চলো বেঁচে তো থাকবো, দুবেলা দুমুঠো পান্তা ভাত খেয়েই নাহলে ওখানে সুখে শান্তিতে থাকবো। রতন এবং তার স্ত্রী ঠিক করে যে তারা শহরে চলে যাবে। শহরে গিয়ে সেখানে অন্তত বেঁচে থাকার কিছু তো উপায় বের হবে। এই গ্রামে থাকলে তারা মহামারীর কবলে পড়ে হয়তো আর বেঁচেই থাকবে না। আমার জানো, গ্রামের বন্ধুরা আমার আজকে কেউ খেলতে আসেনি। সবাই বলছে অসুস্থ হয়ে পড়েছে। মা, কি হয়েছে সবার কিচ্ছু বুঝতে পারছি না। বাড়ির লোকরা ওদের কেউ ভালো নেই বলছে। সবাই কেমন যেন হয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে। কি হয়েছে মা, কি হয়েছে বলো না। রতন তখন তার মেয়েকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা নেই। আমরা আর এখানে এই গ্রামে থাকবো না, আমরা নতুন জায়গায় চলে যাব, আমরা শহরে চলে যাব। শহরে গিয়ে তুমি আবার নতুন করে তোমার পড়াশোনা শুরু করবে। ওখানে গিয়ে আমরা আবার নতুন করে বাঁচতে শিখব। তারা ঠিক করে রাত পোহালেই, সকাল হলেই তারা শহরের উদ্দেশ্যে রওনা দেবে।
খুব ক্লান্ত লাগছে, আর হাঁটতে পারছি না। কত দূর হেঁটে হেঁটে এসে এবারে শহরে এসে পৌঁছালাম, কিন্তু এবার এখানে এসে আমরা থাকবো কোথায়? আমাদের মাথা গোঁজার ঠাঁইটাই বা কোথায় হবে? কি খাবো, কি খাওয়াবো মেয়েটাকে? এই চিন্তায় তো আরোই আমার চিন্তা লাগছে। কি করবো এবার? তুমি কি করবে এই শহরে? কে তোমাকে কাজ দেবে অচেনা শহরে? আচ্ছা ব্যাস, অত চিন্তা করার দরকার নেই। চলে যখন এসেইছি এই অচেনা শহরে, কাজও ঠিক জোগাড় হয়ে যাবে আর মাথা গোঁজার ঠাঁইও জোগাড় হয়ে যাবে। আমি কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। তোমরা এখন শান্ত হয়ে এখানে একটু চুপটি করে বসো, কোথাও কিন্তু যেও না। আমি আসা পর্যন্ত তোমরা দুজনেই কিন্তু এখানেই বসে থাকবে। আমি দেখি কিছু যদি একটু ব্যবস্থা করতে পারি। এই এত বড় শহরে আমি এখন কাজের সন্ধান কোথায় করব? কোথায় বা একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজবো? এখানে তো আমি কাউকেই চিনি না তেমন। কে আমাকে সাহায্য করবে? এই এত বড় শহরে আমি একা কি করে সংসার চালাবো, কি করেই বা থাকবো? কিছুই তো ভেবে উঠতে পারছি না। এই যে শুনছেন, এই যে আপনাকেই বলছি, অনেকক্ষণ ধরে মানে প্রায় অনেকক্ষণই ধরে আপনাকে আমি লক্ষ্য করছি, আপনি এইখানেই ঠায় বসে কিছু না কিছু ভেবেই চলেছেন। তাই আমি ভাবলাম যাই আপনার কাছে একটু জিজ্ঞাসা করি আপনার হয়েছেটা কি। এই অচেনা শহরে তো আপনাকে প্রথম দেখছি বলে মনে হচ্ছে। যদি আপনার অসুবিধা না থাকে, আপনার অসুবিধার কথাটা আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। পারলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি দেখো তো ঘরটা কেমন লেগেছে তোমার? আমি যখন তোমাদেরকে রেখে আমি যখন কাজের সন্ধানে বেরিয়েছিলাম, তখন কোথাও কিছু খুঁজে না পেয়ে মনের একাকিত্বে বসেছিলাম। তখন এক ব্যক্তি দেবদূতের মতো এসে আমাকে যেন সাহায্য করলো। তিনি এই ঘরটার ব্যবস্থা করে দিলেন। এখন যতটুকু টাকা আছে তার মধ্যে কিছুদিন হয়তো আমাদের চলে যাবে, কিন্তু বেশি দিন তো নয়। চলো কিছু একটা করি দুজন মিলে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই শহরে চটজলদি খাবারের প্রচলন দেখছি খুবই বেশি। সকলে দেখছি বাইরেই প্রচুর খাবার খাচ্ছে। তুমিও তো বেশ ভালোই রান্না জানো। তুমি তো একবার বিরিয়ানি করতেও শিখেছিলে। এই বিরিয়ানিও দেখছি এখানে সবাই খুব ভালোবাসে। চলো না আমরা দুজন বিরিয়ানির কিছু একটা করে ফেলি। তুমি বিরিয়ানিটা তো বেশ ভালোই বানাও, তাই ভাবছি। মা মা, তুমি কি সুন্দর বিরিয়ানি রান্না করেছো! কি সুন্দর গন্ধ বেরিয়েছে! আহ, গন্ধেই যেন পেট মন সব ভরে যাচ্ছে। মা একটু দাও না মা। না না মা, থাক। আজকে তো তোমরা এটা তো বিক্রি করতে নিয়ে যাবে বাবা। না না, আজকে আমি খাবো না। আজকে পান্তা ভাত লঙ্কা আর আলু দিয়ে আমি খেয়ে নেবো মা। আমার কোনো বিরিয়ানি লাগবে না। তুমি রান্না করো মা। এমন কপাল আমাদের, মেয়েটার মুখে একটু ভালো মন্দ খাবারও তুলে দিতে পারছি না। আজকে সে পান্তা ভাত দিয়েই মেয়েটাকে খাবার দিতে হচ্ছে। হায় ভগবান, এইভাবে যে আর কদিন চলবে জানি না। রতন এইভাবে একটা ছোট্ট ঠেলা গাড়ির ওপর তার বিরিয়ানির একটা ছোট্ট হাঁড়ি নিয়ে তার ব্যবসা শুরু করে সেই অচেনা শহরে। থেকে আমি একটা সুন্দর গন্ধ পাচ্ছি। গন্ধে আমার পেটের খিদেটা যেন আরো বেড়ে গেল। দিয়ে কাছে এসে দেখি বিরিয়ানি। এত সুন্দর বিরিয়ানি, তাও আবার ঠেলাতে।
দারুণ! দাও দাও, একটা এক প্লেট বিরিয়ানি দাও না। কি সুন্দর খেতে! এত দারুণ বিরিয়ানি আমি এই শহরে আগে কোনো দিন খাইনি। অপূর্ব হয়েছে। রতনের গিন্নির হাতের তৈরি বিরিয়ানি যেন সারা শহরে সাড়া ফেলে দিল। দিন দিন তাদের বিরিয়ানি সেই অচেনা শহরে নিজের এক স্বাদের পরিচয় তৈরি করে নিল। তাদের সেই বিরিয়ানি ব্যবসা আরো বড় হতে শুরু করলো। নিজেদের পরিশ্রমের জন্য তারা সেই শহরে নিজেদের এক আলাদা পরিচয় তৈরি করলো। তারা সেই শহরে একটি বিরিয়ানি রেস্টুরেন্ট খুলে ফেললো, যার স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোকের ভিড় হতো। সেই শহরে রতনের একটি নিজস্ব সুন্দর বাড়ি হলো, মেয়েকে ভালো স্কুলে ভর্তি করলো। সেই জন্য বলে কষ্টের ফল কখনো বিফলে যায় না। জীবনে কষ্ট করলে, সৎ পথে থাকলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায়।